আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কেমিস্ট্রি এসএসসি কেমিস্ট্রি ভার্চুয়াল ক্লাসে। এই ক্লাসে আমরা যে বিষয়টি যে চ্যাপ্টারটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে রাসায়নিক বন্ধন। এটি হচ্ছে যে কেমিস্ট্রি এসএসসি কেমিস্ট্রি যে বই, সে বইয়ের হচ্ছে পঞ্চম অধ্যায়। তো রাসায়নিক বন্ধন নিয়ে আমরা কথা বলার আগে যে বিষয়গুলো সেটি হচ্ছে যে এই ক্লাসটা সম্পর্কে আমরা একটু বলে নিতে চাই। সেটি হচ্ছে যে এসএসসির ফ্রি ক্লাসের আন্ডারে, এবং যারা হচ্ছে ফ্রি ক্লাসের কেমিস্ট্রি রসায়নের ফ্রি ক্লাসে অংশগ্রহণ করতেছে তাদের জন্য এই ক্লাসটি। এটি মূলত হচ্ছে যে রসায়নের প্রতিটা বিষয় নিয়ে আলোচনা করা হবে এখানে, এবং এসএসসি রসায়নের যে কটা টার্মিনোলজি গুলো রয়েছে, যে কটি বিষয় রয়েছে যা আপনাদের সবার জন্য খুব জরুরি, সেই বিষয়গুলি আমরা এখানে আলোচনা করব। সো এসএসসি কেমিস্ট্রি নিয়ে কারোর কোনো প্রবলেম থাকবে না। আর যদি কারোর কোনো প্রবলেম থাকে তাহলে তারা হচ্ছে যে ইনবক্সে সাপোর্ট গ্রুপ যেটি রয়েছে, সাপোর্ট গ্রুপে ইনবক্সকে নক করতে হবে। নক করলে প্রবলেমগুলো সলভ হবে এবং প্রতিদিন সন্ধ্যার পরে প্রবলেমগুলোকে সলভ করা হবে। শুক্র শনিতে আপনারা লাইভ ক্লাস পাবেন, সেক্ষেত্রে যদি কোনো প্রবলেম থাকে ডিরেক্টলি সলভ করা হবে। সো ক্লাস নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না আশা করছি, এবং ক্লাসের যে কেমিস্ট্রি যে প্রবলেমগুলো থাকবে আপনাদের, সেই প্রবলেমগুলো আপনারা ইজিলি সলভ করতে পারবেন। এবং হচ্ছে যে পরীক্ষার জন্য যে সমস্ত কোশ্চেনগুলো এখান থেকে পড়তে হবে বা দরকার হবে, সেই বিষয়গুলো আমরা ধারাবাহিকভাবে এখানে অ্যাড করে দেবো, যাতে করে পরীক্ষার জন্য কি কোশ্চেন পড়তে হবে, কোনটা বোর্ডে এসেছিল এবং কোনটা বাদ দিতে হবে, এই বিষয়গুলো নিয়ে আপনাদের চিন্তা করতে না হয়। আপনারা ইজিলি হচ্ছে যে যেগুলো এখান থেকে পড়ানো হবে বা যেগুলো বলে দেওয়া হবে সেই বিষয়গুলো নিয়ে যদি ধারাবাহিকভাবে প্র্যাকটিস করেন, তাহলে কেমিস্ট্রিতে ভালো করা যেমন সম্ভব, তেমনি হচ্ছে কেমিস্ট্রির বেসিক বিষয়গুলো একদম ক্লিয়ার হয়ে যাবে। এবং অনেকগুলো জিনিস রয়েছে কেমিস্ট্রিতে, ট্রিকি জিনিস, যে জিনিসগুলো একটু সহজে শিখে নিলে বা যদি আপনারা কিছু বুঝে নেন, তাহলে অনেক জিনিসই হচ্ছে ইজিলি অ্যান্সার করা সম্ভব হবে। আর বেসিক কনসেপ্ট থেকেই এমসিকিউ গুলো থেকে থাকে এবং হচ্ছে কিছু শর্ট কোশ্চেনও থেকে থাকে। তো সেই বেসিক কনসেপ্ট গুলো যদি ভালো করে বুঝে নেওয়া যায়, তাহলে কি অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এমসিকিউ গুলো মুখস্থ না করলেও কিন্তু অ্যান্সার করা সম্ভব হচ্ছে। তো এই হচ্ছে মোটামুটি বেসিক। আর আমরা কিছু শর্টকাট মেথড শিখবো, যে শর্টকাট মেথড গুলো দিয়ে আমরা খুব দ্রুত অঙ্ক বা এই জাতীয় যে প্রবলেম গুলো আছে, কেমিক্যাল ফর্মুলা বা কেমিক্যাল স্ট্রাকচার, হ্যাঁ, ইলেকট্রনিক কনফিগারেশন, এই জাতীয় যে বেসিক জিনিসগুলো রয়েছে, সেই বেসিক গুলো আমরা ইজিলি শিখে নিতে পারবো। এবং এই বেসিক গুলো শিখলে আমরা খুব দ্রুত কোনো কিছু না পড়েই দেখা যাবে যে অনেক জিনিসের অ্যান্সার করা যাবে, এবং পরবর্তীতে অ্যাডমিশন টেস্ট সহ অন্যান্য যে পরীক্ষাগুলো রয়েছে সেই পরীক্ষাগুলোতে বেসিক গুলো ডেভেলপ থাকলে ভালো করা সম্ভব। তো সেই ক্ষেত্রে হচ্ছে যে আমরা এই জিনিসগুলো প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ আমরা যে কোশ্চেন গুলো পড়তে হবে, সেই কোশ্চেন গুলো ধরে ধরে আমরা একটা একটা করে আলোচনা করব, এবং অসংখ্য ভিডিও এখানে থাকবে কেমিস্ট্রি ফ্রি ক্লাসের আন্ডারে, যেখান থেকে কেমিস্ট্রির পুরো প্রবলেমটা কি সলভ করা সম্ভব হবে। তো আমরা প্রথমেই আজকে যে কোশ্চেনটা পড়বো যে এই চ্যাপ্টার থেকে, রাসায়নিক বন্ধন থেকে। রাসায়নিক বন্ধনের প্রথম যে বিষয়টি সেটি হচ্ছে যে কেমিক্যাল বন্ডিং বা রাসায়নিক বন্ধন বলতে আমরা আসলে কি বুঝি, এইটা আমাদেরকে আগে জানতে হবে যে কেমিক্যাল বন্ডিং বা রাসায়নিক বন্ধন বলতে আমরা আসলে কি বুঝি। দেন হচ্ছে আমরা অন্য বিষয়গুলোর সাথে আনুষঙ্গিক যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোতে যাব। তো কেমিক্যাল বন্ডিং যদি আমাদেরকে বুঝতে হয়, তাহলে সেক্ষেত্রে প্রথমে যে বিষয়টা আছে আমরা যদি এরকম একটু দেখি, যে আমরা একটা যৌগের নাম নিতে পারি, সেটি হচ্ছে যে এটা হচ্ছে মিথেন, CH4, এটাকে বলি আমরা মিথেন। এটা হচ্ছে মিথেন। তো মিথেনের ক্ষেত্রে আমরা কিভাবে লিখি, এরকম করে লিখি, এই একটা হাইড্রোজেন, এই একটা হাইড্রোজেন, আর এই হচ্ছে একটা হাইড্রোজেন, আর একটা হাইড্রোজেন হচ্ছে এইটা হচ্ছে মিথেন। তো আমরা যখন এটাকে প্রেজেন্ট করি তখন এরকম ভাবে প্রেজেন্ট করি স্ট্রাকচার, এটাকে বলে কেমিক্যাল স্ট্রাকচার বা রাসায়নিক গঠন বা রাসায়নিক কনফিগারেশন বা রাসায়নিক যে ভৌত গঠনগুলো, যে কেমিক্যালি কিভাবে সংযুক্ত আছে। এটা একটা পরমাণু, এটা একটা পরমাণু। এই কার্বন পরমাণু চারটা হাতের সাথে চারটা হাইড্রোজেন সংযুক্ত আছে, কিভাবে আছে সেটা আমরা দেখানোর চেষ্টা করি। তো এই যে রাসায়নিক বন্ধন, তাহলে কোনটা রাসায়নিক বন্ধন হচ্ছে যে এই হাইড্রোজেন এবং কার্বন যেভাবে যুক্ত আছে, দিস ইজ কল্ড বন্ধন। এটা তাহলে এটা একটা বন্ড, এটা আমরা 1 নম্বর দিতে পারি, এটাকে 2 নম্বর দিতে পারি, এটা 3 নম্বর দিতে পারি, এটা 4 নম্বর দিতে পারি। এখন হচ্ছে যে কোশ্চিন হলো যে এই বন্ডিং যেগুলো, সেই বন্ডিং গুলো গঠিত হয় কিভাবে। তো রাসায়নিক বন্ধন চ্যাপ্টারে আমরা সেই জিনিসগুলো দেখার চেষ্টা করব, যে এই রাসায়নিক বন্ধন যে আমরা যেটা বলছি, সেই রাসায়নিক বন্ধনটা আসলে ফর্ম করে কিভাবে। রাসায়নিক বন্ধন, আমরা বন্ধনটা চিনলাম, ফিজিক্যালি চিনলাম যে এটা হচ্ছে বন্ড। যেমন আরেকটা আমরা যৌগ নিতে পারি উদাহরণ বোঝার জন্য আমাদের,
সেটি হচ্ছে যেরকম যে আমরা যদি অ্যামোনিয়া নিই NH3, এই অ্যামোনিয়াকে যদি আমরা বন্ধন কেমিক্যালি লিখি তাহলে আমরা এভাবে লিখতে পারি, সেটি হচ্ছে আচ্ছা। তাহলে আমরা এখন অ্যামোনিয়ার গঠনটা দেখব যে অ্যামোনিয়ার ক্ষেত্রে বন্ধনটা কিভাবে গঠিত হতে পারে। বন্ধনটা অ্যামোনিয়ার ক্ষেত্রে যেভাবে হবে সেটি আমরা এখন আঁকার চেষ্টা করব, যে এইরকম যেন হচ্ছে এখানে একটা হাইড্রোজেন, এখানে তিনটা হাইড্রোজেন আছে, এই তিনটা হাইড্রোজেন, এই তিনটা হাইড্রোজেন আর এখানে একটা হাইড্রোজেন, তিনটা, আর নাইট্রোজেনের দুটো ইলেকট্রন পেয়ার থাকে, লোন পেয়ার থাকে। তাহলে এটি হচ্ছে অ্যামোনিয়ার গঠন। তাহলে আমরা দেখলাম যে এখানেও কিন্তু তিনটা বন্ধন আছে, এটা একটা বন্ধন, এটা একটা বন্ধন এবং এটা একটা বন্ধন। এই বন্ধনটা কিভাবে ফর্ম হয় সেটি হচ্ছে বন্ধন চ্যাপ্টারের মুখ্য বিষয়। এই রাসায়নিক বন্ধনকে আমরা যদি বুঝতে চাই তাহলে আমাদের কতগুলো জিনিসকে আগে বুঝতে হবে। সেই জিনিসগুলোর মধ্যে কি কি আছে? প্রথমত হচ্ছে আমরা রাসায়নিক বন্ধন কি বলবো, রাসায়নিক বন্ধনের সংজ্ঞাটা তারা কি বলবো, সংজ্ঞাটা যদি আমরা দিই, সংজ্ঞাটা দিতে গেলে আমাদেরকে কতগুলো জিনিস আবার একটু বুঝতে হবে। সেটি হলো কি, যে আমরা দেখেছি যে এখানে এই যে বন্ধনটা তৈরি হলো, এই যে বন্ধনটা, এই বন্ধনটা এবং এই বন্ধনটা এবং এই বন্ধনটাতে কি হয়েছে, একটা একটা অণু, এই পুরাটা মিলে একটা হচ্ছে অণু, অ্যামোনিয়া অণু। এই অ্যামোনিয়াম নিতে নাইট্রোজেনের সাথে তিনটা পরমাণু, এটা হাইড্রোজেনের একটা পরমাণু, এটা হাইড্রোজেনের একটা পরমাণু, এটা একটা হাইড্রোজেন, তিনটা পরমাণু সংযুক্ত আছে। তো যেই শক্তির মাধ্যমে এই পরমাণুটা ওই আরেকটা পরমাণুর সাথে সংযুক্ত থাকে, অর্থাৎ যে শক্তির মাধ্যমে, আর যদি সুন্দর করে বলি তাহলে যে অণুতে যে শক্তির মাধ্যমে পরমাণুগুলো সংযুক্ত থাকে এক অপরের সাথে সেটিকে বলে রাসায়নিক বন্ধন। এই রাসায়নিক বন্ধন গঠনের জন্য আমাদের কি কি জিনিস বুঝতে হবে? বুঝতে হবে হচ্ছে কতগুলো বেসিক জিনিস, যে বন্ধনগুলো কয় প্রকারের হতে পারে, বেসিক্যালি কয় প্রকারের, অনেক রকমের বন্ধন আছে, বাট এসএসসি সিলেবাস অনুযায়ী আমরা যেটুকু আছে সেটুকু আমরা আলোচনা করব। তো বন্ধন কতগুলো হতে পারে সেটা, কত টাইপের হতে পারে সেটা, আর একটা হচ্ছে যে বন্ধন ফর্ম করতে গেলে আর কি কি বেসিক জিনিস লাগে। তাহলে আমরা একটু জেনে নিই যে বন্ধন ফর্ম হতে গেলে আমাদের কি কি লাগে সেটা আমরা একটু দেখে আসি। তো বন্ধনগুলোকে আমরা বলছি যে আণবিক বন্ধন, সমযোজী বন্ধন, মেটালিক বন্ধন বা ধাতব বন্ধন, আর যোজ্যতা ইলেকট্রন, আর হচ্ছে সমযোজী বন্ধন কাকে বলে, অর্থাৎ আমরা এই ডেফিনিশন গুলো পড়বো। তো আমরা আজকে এই পর্যন্তই কভার করবো, যদি সময় কম পাবো আমরা, সেই জন্য হচ্ছে আমরা এই পর্যন্ত আজকে কভার করবো। দেন হচ্ছে যে কেমিক্যাল বন্ডিং এর আমরা হচ্ছে যে বেসিক জিনিসের আলোচনায় যাবো। তাহলে প্রথমে আমরা আয়নিক বন্ধনটা একটু দেখার চেষ্টা করি। আয়নিক বন্ধনটা হচ্ছে যে রাসায়নিক বন্ধনে অণুতে পরমাণু সমূহ ডোনেট হয়, অর্থাৎ একজন দান করে আর একজন হচ্ছে গ্রহণ করে, সেই ধরনের বন্ধনগুলোকে আমরা বলছি আয়নিক বন্ধন। অর্থাৎ ইলেকট্রন ত্যাগ এবং গ্রহণ হয়, অর্থাৎ একটা যদি বন্ধন গঠন করি, সেই বন্ধন গঠন করতে গেলে একজন ইলেকট্রন ডোনেট করবে আর একজন ইলেকট্রন গ্রহণ করবে। আমরা এই ডোনেট এবং গ্রহণের বিষয়টা আমরা হচ্ছে যে পরবর্তীতে আমরা ক্লাসের ডিটেলস আমরা দেখবো, উদাহরণ সহ আর কি কিভাবে হয় এটা। বাট আমরা এখন যদি একটা উদাহরণ নিই তাহলে এরকম দেখতে পারি, যেমন সোডিয়াম ক্লোরাইড। এই সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে আমরা দেখি যেটাকে ডিসোসিয়েট করলে এরকম হয়, সোডিয়াম আয়ন, দ্যাট ইজ সোডিয়াম প্লাস, আর একটা এখানে প্লাস চিহ্ন, আর একটা হচ্ছে এখানে হচ্ছে ক্লোরাইড আয়ন, এরকম। তাহলে এই সোডিয়ামকে ভাঙলে, সোডিয়াম ক্লোরাইড মানে হচ্ছে খাবার লবণ, এই খাবার লবণকে ভাঙলে আমরা এরকম সোডিয়াম আয়ন পাই, আর একটা হচ্ছে ক্লোরাইড আয়ন পাই। এই ক্ষেত্রে ইলেকট্রন সোডিয়াম ত্যাগ করে এবং ক্লোরিন গ্রহণ করে। তো সোডিয়াম এখানে ইলেকট্রন দান করে প্লাস চার্জে পরিণত হয়, আর ক্লোরিন পরমাণু একটা ইলেকট্রন গ্রহণ করে ক্লোরাইড আয়নে পরিণত হয়। তার মানে কি বোঝা গেল? বোঝা গেল হচ্ছে যে কেউ যদি ইলেকট্রন দান করে তাহলে সে কি হবে, জয়টা ইলেকট্রন দান করবে ততগুলো পজিটিভ চার্জ তার মাথার উপরে আসবে। তাহলে এখানে সোডিয়াম কয়টা ইলেকট্রন ত্যাগ করেছে? একটা, সেজন্য একটা চার্জ। আর যে কয়টা ইলেকট্রন গ্রহণ করবে ততগুলো নেগেটিভ চার্জ হবে। তাহলে এখানে একটা গ্রহণ করেছে সেজন্য একটা নেগেটিভ চার্জ। তাহলে এই যে ইলেকট্রন আদান এবং প্রদানের ভিত্তিতে যে ধরনের বন্ধনগুলো গঠিত হয় তাকে আমরা কি বলি? আয়নিক বন্ধন বলি। বুঝে গেল? এটুকু উদাহরণ তাহলে আমরা বুঝলাম। এখন এইগুলোর ভিতরে যে ঘটনাটা সেটা আমরা পরে আবার অন্য একটা ক্লাস আলোচনা করবো, জাস্ট আমরা শুধু বেসিক গুলো এখন জানতেছি। এরপরের যদি আমরা যাই তাহলে যেটি আসে সেটি হচ্ছে সমযোজী বন্ধন। তাহলে আমরা একটু সমযোজী বন্ধনটা দেখে আসি। সমযোজী বন্ধনটা কাকে বলে? সমযোজী বন্ধনের ক্ষেত্রে যদি আমরা দিতে চাই তাহলে বিষয়টা এরকম হবে যে সমযোজী বন্ধনটা হলো যে ইলেকট্রন দান বা গ্রহণ হবে না। কি হবে তাহলে? শেয়ারিং হবে। ইলেকট্রন দান বা গ্রহণ হবে না, এটা হবে শেয়ারিং। শেয়ারিং কিরকম? যে একটা বাড়িতে একটা মোটরসাইকেল আছে, ওই মোটরসাইকেলটা দুইজন মিলে ব্যবহার করবে। তাহলে কি হলো, যে যে যখন যার যখন দরকার সে তখন ব্যবহার করবে, এই তাহলে শেয়ারিং হচ্ছে, এটাকে বলে শেয়ারিং। যেমন আমরা যদি এইরকম দেখি মিথেন CH4 এর ক্ষেত্রে, তাহলে আমরা দেখবো এরকম বন্ধনটা এরকম হয়, সি, এই একটা হাইড্রোজেন, এই একটা হাইড্রোজেন, এই একটা হাইড্রোজেন,
আর হচ্ছে এই একটা হাইড্রোজেন, ঠিক আছে? এইরকম ভাবে গঠিত হয়। তো এই যে গঠনটা হচ্ছে, এই গঠনের ক্ষেত্রে কার্বনের একটা ইলেকট্রন আছে এইটা, আর হাইড্রোজেনের একটা ইলেকট্রন আছে, সেটিকে আমরা যদি এইভাবে দেখাই, এটা হলো কার্বনের আর এটা হচ্ছে হাইড্রোজেনের, এটা হচ্ছে কার্বনের, এটা হচ্ছে হাইড্রোজেনের, এটা হচ্ছে কার্বনের, এটা হচ্ছে হাইড্রোজেনের। তো আমরা যদি এরকম বোঝার চেষ্টা করি আর কি, বোঝার জন্য আমরা এরকম করে দেখাচ্ছি, একটা আলাদা কালার নিচ্ছে আর একটা আলাদা কালার নিচ্ছি। তাহলে এইটা বোঝা গেল যে সবুজটা যদি আমরা কার্বনের ধরি, আর এই চিহ্নগুলো যেটা সেটা ক্রস চিহ্ন, সেটা হাইড্রোজেন ধরি, তাহলে এই দুটো মিলে এই বন্ধনের মাঝামাঝিতে অবস্থান করে। তো এই দুটাকে কার্বনও দাবি করে যেটা আমার, আবার হাইড্রোজেনও দাবি করে যেটা আমার, এই দুজন মিলে এইভাবে শেয়ারিং করে এটা ইউজ করে, এবং এইভাবে যে বন্ধনটা গঠিত হয় ইলেকট্রন শেয়ারের মাধ্যমে, সেটিকে আমরা বলছি সমযোজী বন্ধন বা কোঅর্ডিনেট কোভালেন্ট বন্ড। সমযোজী বন্ধন বা কোঅর্ডিনেট কোভালেন্ট বন্ড, কোভালেন্ট বন্ড, সমযোজী বন্ধন বা কোভালেন্ট বন্ড। আর আরেকটা বন্ড আছে সন্নিবেশ সমযোজী, যেটাকে আমরা বলি কোঅর্ডিনেট কোভালেন্ট বন্ড, সেটা আমরা পরে আলোচনা করবো, এটা আমাদের এই চ্যাপ্টারের অধীনে না, শুধু জাস্ট এটা মনে রাখার জন্য যে সন্নিবেশ সমযোজী নামে আরেকটা বন্ধন আছে, সেটিকে বলে হচ্ছে, এটাকে এভাবে লেখে সন্নিবেশ সমযোজী। হ্যাঁ, সমযোজী, এটাকে আমরা ইংলিশে বলি কোঅর্ডিনেট কোভালেন্ট বন্ড, কোঅর্ডিনেট কোভালেন্ট বন্ড, কোভালেন্ট বন্ড। আর এখানে যেটা হয় সেটাকে আমরা বলি হচ্ছে কোভালেন্ট বন্ড, সমযোজী বন্ধন, কোভালেন্ট, কোভালেন্ট বন্ড, বা বাংলায় আমরা বলি সমযোজী বন্ধন। তাহলে বিষয়টা বোঝা গেল যে যদি দুইটা পরমাণুই ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন গঠন করে সেটাকে বলে সমযোজী বন্ধন বা কোভালেন্ট বন্ড। আর যদি আরেক রকমের বন্ধন আছে যেখানে দুইটা পরমাণুর এই যে একটা বন্ধন গঠন করতে যে দুইটা ইলেকট্রন লাগে, সেই ইলেকট্রনটা যে কোনো একটা পরমাণু দান করে, আইদার এই দুইটা পরমাণু যেমন এখানে যেমন সংযুক্ত হচ্ছে, এই দুইটা পরমাণুর মধ্যে যে কোনো একটা পরমাণু দান করবে, সেটাকে বলে সন্নিবেশ সমযোজী বন্ধন। এটা আমরা এখন আলোচনা করছি না, আমরা সমযোজী বন্ধন আলোচনা করছি। তো যার ফলে হচ্ছে আমরা সমযোজীটা নিয়ে শিখবো যে যখন দুইটা পরমাণু তাদের একটা একটা করে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন গঠিত হবে সেটাকে বলে কোভালেন্ট বন্ধন বা সমযোজী বন্ধন। আচ্ছা, তাহলে আমরা এটাকে বুঝলাম। আর আরেক ধরনের বন্ধন আছে, সেটা হচ্ছে মেটালিক বন্ড, সেটা আমরা এখানে বিস্তারিত এটার আলোচনা যাচ্ছি না, জাস্ট এটুকু আমরা বুঝলাম যে এটা হলো দুইটা জিনিস আমরা একটু ক্লিয়ার হলাম আজকে। সেটি হলো সমযোজী বন্ধন, আর এটা হচ্ছে আয়নিক বন্ধন। মেটালিক বন্ডটা আমরা পরের একটা চ্যাপ্টারে ডিটেইলস পড়বো। আজকে আমরা এই দুইটা বললাম, এখন এই দুটো বন্ধনের আরেকটা জিনিস আমরা শিখবো, সেটি হচ্ছে যে সমযোজী বন্ধন কাকে বলে শিখলাম, আর হচ্ছে যে কি বলে আয়নিক বন্ধন কাকে বলে সেটা শিখলাম, আর এটা হচ্ছে মেটালিক বন্ধন বা আমরা যেটাকে বলি ধাতব বন্ধন। যে মেটালিক যে পদার্থগুলো রয়েছে সেই পদার্থগুলো যে বন্ড গঠন করে সেটাকে আমরা বলি মেটালিক বন্ড বা ধাতব বন্ধন। তো সেটি নিয়ে আমরা পরে আলোচনা করবো। এখন আমরা যে জিনিসটা আলোচনা করবো সেটা হচ্ছে এই যে বন্ধন আমরা দেখলাম, এই বন্ধনের ক্ষেত্রে কি কি জিনিস, বেসিক জিনিস আমাদেরকে জানতে হবে। এই জিনিসগুলো না জানলে আমরা পরবর্তীতে এই চ্যাপ্টারটা বুঝতে পারবো না। সেগুলোর মধ্যে কি আছে, একটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস, ইলেকট্রন 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 বিন্যাস। এখন এই ইলেকট্রন বিন্যাসকে বোঝার জন্য আমরা আবার আরেকটা জিনিস আমাদেরকে জানতে হবে, সেটি হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল। তো রাদারফোর্ডের পরমাণু মডেল এই আগের চ্যাপ্টারগুলোতে পড়ানো হয়েছে, সুতরাং হচ্ছে যে আমরা ওইটা নিয়ে এখন আলোচনা করতে যাচ্ছি না, আমরা শুধু এখন সরাসরি কনফিগারেশনটা লিখবো, বিন্যাসটা লিখবো। আমরা যদি এভাবে লিখি, আগে রাদারফোর্ডের পরমাণু মডেল যে আমি দেখে নিচ্ছি যাতে করে বুঝতে সুবিধা হয়, সেটি হচ্ছে নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা কত, 7। তাহলে 7টা ইলেকট্রন আছে, এই 7টা ইলেকট্রনকে যদি আমরা দেখাতে চাই তাহলে হচ্ছে প্রথম কক্ষপথে 2টা, তারপরের কক্ষপথে হচ্ছে কয়টা, কোন কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে সেটা আমরা কিভাবে বুঝি, আমরা বুঝি হচ্ছে একটা সূত্র দিয়ে, যে সূত্রটার নাম হচ্ছে বিউরি সূত্র, এই যে 2n²। আমি যদি এটা হচ্ছে n=1, প্রথম কক্ষপথ মানে n=1, দ্বিতীয় কক্ষপথ মানে n=2, তাহলে দ্বিতীয় কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকবে, তাহলে 2 × 2² হচ্ছে 2 × হচ্ছে 2 × 4, তাহলে এখানে কত, 4 × 8,
তাহলে এখানে থাকার কথা 8টা, নাইট্রোজেন আছে কয়টা? 7টা। 7টার মধ্যে কয়টা চলে গেছে? প্রথম কক্ষপথে 2টা চলে গেছে। এখানে থাকবে 2টা ইলেকট্রন, এই যে একটা ইলেকট্রন আর এই একটা ইলেকট্রন, তাহলে 2টা কথা থাকবে 5টা। তাহলে 5টাকে আমরা এখানে দেখাই দিই, 1টা 2টা 3টা 4টা, এই 5টা। এখন এই যে বাইরের কক্ষপথে তাহলে কয়টা ইলেকট্রন থাকলো? এটাকে যদি আমরা দেখি, নাইট্রোজেনের 7টা, 5 আর 2 7, তার মানে বাইরের কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? 5টা ইলেকট্রন আছে। এই যে এই মডেলটাকে আমরা বলছি রাদারফোর্ডের পরমাণু মডেল অনুযায়ী এটাকে সাজানো ইলেকট্রন বিন্যাস। কোশ্চেন হচ্ছে যে আমাদেরকে যোজ্যতা ইলেকট্রন বা ভ্যালেন্স ইলেকট্রন যেটা, সেটা আমাদেরকে জানতে হবে, কারণ বন্ডিং এর সময় আমাদের যে দরকার হয় সেটা হচ্ছে যোজ্যতা ইলেকট্রন বা ভ্যালেন্স ইলেকট্রন। এখানে মনে রাখতে হবে যে বাইরের কক্ষপথ, এটা হলো বাইরের কক্ষপথ, অর্থাৎ প্রথম কক্ষপথে 2টা, তারপরের কক্ষপথে 5টা। আমি যদি এভাবে লিখি 2, আমি এখানে লিখলাম 5। তাহলে এই বাইরের কক্ষপথে কোনো একটা পরমাণু যে কয়েকটা ইলেকট্রন থাকবে সেটি হচ্ছে তার যোজ্যতা ইলেকট্রন। তাহলে এই যে 5টা ইলেকট্রন এখানে আছে, এই 5টা ইলেকট্রনকে আমরা কি বলবো তাহলে? আমরা 5টা ইলেকট্রনকে বলবো হচ্ছে এই যে এইটা, তারপরে হচ্ছে এইটা, এইটা, এইটা এবং এইটা, এই 5টা মিলে হচ্ছে যোজ্যতা ইলেকট্রন বা ভ্যালেন্স ইলেকট্রন। নিশ্চয় বোঝা যাচ্ছে এটা ভ্যালেন্স ইলেকট্রন, বা বাংলায় বলি আমরা যোজ্যতা ইলেকট্রন। তাহলে বোঝা গেল যোজ্যতা ইলেকট্রন কি? যোজ্যতা ইলেকট্রন হচ্ছে কোন একটা পরমাণুর সব থেকে বাইরের কক্ষপথে যে কয়টা ইলেকট্রন থাকবে সেই কয়টা ইলেকট্রনকে আমরা বলবো যোজ্যতা ইলেকট্রন। তাহলে আমরা বুঝলাম যে কি কি পড়লাম, আমরা একটু সামারাইজ করি। আণবিক বন্ধন পড়লাম, সমযোজী বন্ধন পড়লাম, ধাতব বন্ধনের ইটা পড়লাম, ডেফিনেশন পড়লাম, যে মেটালগুলো যে বন্ধন গঠন করে সেটাই মেটালিক বন্ধন বা ধাতব বন্ধন, আর যোজ্যতা ইলেকট্রন কি সেটা পড়লাম। আণবিক বন্ধন কাকে বলে সেটা করলাম, সমযোজী বন্ধন কাকে বলে সেটা করলাম। এখন এইটার উপরে কিন্তু অনেকগুলো এমসিকিউ থাকতে পারে। এমসিকিউ গুলোর ধরন কি এরকম হতে পারে যে যে এরকম হতে পারে যে ধরো এরকম একটা কোশ্চেন আসলো পরীক্ষায় যে দুইটি পরমাণুর মধ্যে কার্বন এবং হাইড্রোজেনের মধ্যে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে বন্ধন গঠিত হলো, এই বন্ধনটাকে কি বন্ধন বলে? আণবিক বন্ধন, সমযোজী বন্ধন, মেটালিক বন্ধন, এরকম ভাবে কোশ্চেন হতে পারে। তাহলে আমরা যদি এই ভিডিওটাকে খুব সুন্দর করে বুঝে থাকি তাহলে আমরা বলতে পারবো যে মেটালিক বন্ধন কোনটা, আণবিক বন্ধন কোনটা, তারপরে হচ্ছে যে সমযোজী বন্ধন কোনটা, যোজ্যতা ইলেকট্রন কোনটা, তারপরে হচ্ছে যে সমযোজী বন্ধন কাকে বলে আমরা ডেফিনেশন দিতে পারবো উদাহরণ সহ, এই যে আমরা মিথেনের ক্ষেত্রে দেখলাম। তো এই কয়টা কোশ্চেন পড়ে নিতে হবে, এটা খুব বেসিক কোশ্চেন। এটা আমাদেরকে কেন লাগবে এটা, কারণ পরবর্তীতে আমরা যখন আলোচনায় যাব অন্যান্য জিনিসে তখন আমাদের এটা দরকার হবে। তাহলে আশা করছি যে এটা ভিডিও থেকে এই কোশ্চেন গুলো সবাই পড়ে নেবো আমরা, এবং এখান থেকে আমাদের এই কনসেপ্ট গুলো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা এই প্রথম ভিডিওটা আমরা এখানে শেষ করছি।